হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স পিটা ইউটিউব চ্যানেল। আজকে এখন পড়াবো ক্লাস 12-এর হিউম্যান। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স পিটা ইউটিউব চ্যানেল। আজকে যেটা পড়ানো হবে তোমাদের ক্লাস 12-এর হিউম্যান রিপ্রোডাকশন, এই চ্যাপ্টারটা পড়ানো হবে। অর্থাৎ জনন ইউনিটটার হিউম্যান রিপ্রোডাকশন অর্থাৎ থার্ড চ্যাপ্টার, মানুষের জনন যেটা, সেটা পড়ানো হবে। আচ্ছা, এইখানে আমরা কি কি পড়বো? এখানে পড়বো আমরা জননে যে সমস্ত অঙ্গ সাহায্য করে, অর্থাৎ যে সমস্ত সিস্টেম সাহায্য করে, সে সমস্ত সিস্টেম সম্পর্কে আমরা জানবো। যেমন কি কি সম্বন্ধে জানবো? অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অর্থাৎ পুংজননতন্ত্র সাহায্য করে, এইটা জানবো। ফিমেলসদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অর্থাৎ স্ত্রী জননতন্ত্র, সেটা সম্বন্ধে জানবো। এছাড়া আমরা কি জানবো? গ্যামেটোজেনেসিস অর্থাৎ গ্যামেট তৈরির পদ্ধতি জানবো। আর কি জানবো? উজেনেসিস অর্থাৎ ডিম্বাণু তৈরির পদ্ধতিকে আমরা জানবো। এছাড়া আরও আমরা জানবো কয়েকটা ডিসঅর্ডার দেখব, কয়েকটা ডিসঅর্ডার অর্থাৎ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্বন্ধে, এর ফলে কি কি রোগ হয় সে সম্বন্ধে জানবো। ঠিক আছে। আর তোমাদের মেনস্ট্রুয়াল সাইকেল, ফিমেলসদের ক্ষেত্রে যে মেনস্ট্রুয়াল সাইকেল দেখা যায়, অর্থাৎ প্রত্যেক 28 দিন অন্তর যে মেনস্ট্রুয়াল সাইকেল দেখা যায়, সেটা সম্বন্ধে পড়বো। অর্থাৎ এইখানে কোন হরমোন রেগুলেট করছে সেটা সম্বন্ধে পড়বো। ঠিক আছে। আর এছাড়া আর কি কি জানবো? সমস্ত ডিটেলসে প্রত্যেকটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের প্রত্যেকটা পার্ট সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের প্রত্যেকটা পার্ট সম্বন্ধে ডিটেলসে জানবো। আর এই চ্যাপ্টারটা বিশাল ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই। হ্যাঁ, আর বিনা কোনো স্কিপ না করে ভিডিওটা দেখবে, অতি অবশ্যই ভালো থাকবে। মনের ভিতরে যত ধরনের কোশ্চেন, সাধারণত যত কোশ্চেন থাকে, সেই কোশ্চেন সম্বন্ধে সব আলোচনা করব। যেমন সাপোজ ধরে নাও যে কোনো একটা কোশ্চেন এই রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্বন্ধে অর্থাৎ মানুষের জনন সম্বন্ধে আমাদের মনের ভিতরে যত ধরনের কোশ্চেন থাকে, সেই কোশ্চেন এর মধ্যে আলোচনা হবে। হ্যাঁ, কিন্তু শর্ত হচ্ছে যে স্কিপ না করে যতগুলো ভিডিও আপলোড হবে, হ্যাঁ, প্রত্যেকটা ভিডিও খুব ভালোভাবে দেখবো, তাহলে সহজেই বুঝতে পারবো। ওই জন্য ক্লাসটা বিশাল ইন্টারেস্টিং হতে চলেছে। ঠিক আছে। হ্যাঁ, চলো শুরু করা যাক। আচ্ছা, এইখানে আমরা কি কি পড়বো? এখানে পড়বো আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, অর্থাৎ এটার বাংলা মানে হচ্ছে পুংজননতন্ত্র। ঠিক আছে। এখানে কি কি আলোচনা করা হয়েছে? এখানে আলোচনা করা হয়েছে পুংজননতন্ত্রের সর্বপ্রথম যে প্রাইমারি সেক্স অর্গান অর্থাৎ টেস্টিস, সেই টেস্টিসটা আমরা জানবো। টেস্টিস সম্বন্ধে ডিটেলস আলোচনা করব। আর টেস্টিসের মধ্যে কি কি আছে, আবার টেস্টিসের মধ্যে একটা সেমিনিফেরাস টিউবিউলস আছে, ওইখান থেকে ওর সেকশনকে দেবো, ওইখান থেকে আমরা স্পার্ম কীভাবে উৎপন্ন হচ্ছে সেসব সম্বন্ধে দেখব। এছাড়া আর কি আছে? এপিডিডাইমিস, রেটি টেস্টিস, এসব সম্বন্ধে দেখব। এছাড়া যে এক্সটার্নাল অর্থাৎ মেলদের এক্সটার্নাল জেনিটাল সিস্টেম অর্থাৎ বহিস্থ যে জননাঙ্গ আছে, পেনিস সেইটা ডিটেলসে দেখব। পেনিসের মধ্যে কত ধরনের পেশি থাকে সেটা দিয়ে দেখব। আচ্ছা, পেনিস কেন ইরেক্ট হয় ডিউরিং ইন্টারকোর্স সেটা দেখব। এই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে এটা আলোচনা করা হবে। ঠিক আছে। আর কি দেখব আমরা? ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অর্থাৎ স্ত্রীদের জননতন্ত্র। আচ্ছা, এইখানে কি আছে? এইখানে প্রাইমারি সেক্স অর্গান বলতে কোনটা? এখানে প্রাইমারি সেক্স অর্গান বলতে ওভারিস অর্থাৎ ডিম্বাশয়। পুরো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যখন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ানো হবে তখন পুরো স্ট্রাকচারটা আঁকা হবে, ডিম্বাশয় কোথায় অবস্থিত। এছাড়া আর কি কি আছে তোমার অ্যাক্সেসরি বলতে গেলে? ফ্যালোপিয়ান টিউব আছে, তারপর তোমার ফ্যালোপিয়ান টিউব, অ্যাম্পুলা, তারপর তোমার ইউটেরাস, এগুলো আছে। ইউটেরাস আছে, তারপর তোমার সার্ভিক্স আছে, ভ্যাজাইনা আছে। এগুলো কোথায়? ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে পড়ে। এছাড়া ফিমেলসদের ক্ষেত্রে
যেটা বহিস্থ জননাঙ্গ, অর্থাৎ বহিস্থ জননাঙ্গ অর্থাৎ বাইরের দিক থেকে যেটা দেখতে পাওয়া যায়, ফিমেল জেনিটাল সিস্টেম, এক্সটার্নাল জেনিটাল সিস্টেম যেটা ইংলিশে বলা হয়, সেটা কি কি আছে? মন্স পিউবিস আছে সর্ব উপরে, তারপর তোমার লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা আছে, তারপর ক্লিটোরিস আছে, তারপর হাইমেন আছে। এগুলো সম্বন্ধে ডিটেলসে পড়বো, যখন করানো হবে তখন ছবি এঁকে ভালোভাবে পড়ানো হবে। এছাড়া আর কি জানবো আমরা? কোনো লজ্জা না করে ভালোভাবে আমরা প্রত্যেকটা ডিটেলসে সব কিছুই আমরা জানবো। যত ধরনের মনের মধ্যে যত ধরনের কোশ্চেন উঠবে সব এইখানের মধ্যে বলা হয়ে যাবে আশা করি। আর যা যা কোশ্চেন থাকবে কমেন্ট সেকশনে তোমরা জানাবে, অতি অবশ্যই বলা হবে। আর কি দেখবো আমরা? আর গ্যামেটোজেনেসিস, গ্যামেটোজেনেসিস অর্থাৎ গ্যামেট তৈরির পদ্ধতি, অর্থাৎ শুক্রাণু তৈরির পদ্ধতি, গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস অর্থাৎ গ্যামেট তৈরির পদ্ধতি, অর্থাৎ শুক্রাণু তৈরির পদ্ধতিকে বলা হচ্ছে গ্যামেটোজেনেসিস। কীরকমভাবে গ্যামেট উৎপন্ন হচ্ছে, এতে কোন কোষ বিভাজনে কোন প্রক্রিয়া হেল্প করছে, আবার কোথা থেকে কোন কোষ থেকে গ্যামেটটা উৎপন্ন হচ্ছে সেটা জানবো। আর কি জানবো? আর জানবো আমরা ওজেনেসিস, ওজেনেসিস অর্থাৎ ডিম্বাণু তৈরির পদ্ধতিকে বলা হচ্ছে ওজেনেসিস। ওজেনেসিসটা কীরকমভাবে সম্পন্ন হচ্ছে সেটা দেখব। আর কি আছে? আর আছে তোমার মেনস্ট্রুয়াল সাইকেল, মেনস্ট্রুয়াল সাইকেল অর্থাৎ মাসিক চক্র। ফিমেলসদের ক্ষেত্রে প্রত্যেক 28 দিন অন্তর যে একটা ব্লিডিং হয়, সেই একটা ব্লিডিংটাকে কি বলা হচ্ছে আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল। আচ্ছা, এতে কোন হরমোন রেগুলেট করছে, কীরকমভাবে সম্পন্ন হচ্ছে সেটা দেখবো, মেনস্ট্রুয়াল সাইকেল দেখবো। ঠিক আছে, এই কটা জিনিস অবশ্যই দেখবো। আর এখানে কয়েকটা ডিসঅর্ডার আছে, এখানে কয়েকটা ডিসঅর্ডার আছে, সেগুলো দেখবো অবশ্যই। চলো, আচ্ছা এরপরে আমরা শুরু করছি গ্যামেট অর্থাৎ এই যে রিপ্রোডাকশান, বিশেষ করে আমাদের হিউম্যানসদের ক্ষেত্রে কটা স্টেপে সম্পন্ন হয়, অর্থাৎ শুক্রাণু অর্থাৎ গ্যামেট তৈরির পদ্ধতি থেকে শুরু করে একটা বেবি ডেলিভারি হওয়া পর্যন্ত কটা প্রসেস আছে, সেই প্রসেসগুলো সম্বন্ধে প্রথমে আমরা ওভারভিউ দিয়ে দিচ্ছি, তারপরে এগুলো ডিটেলসে যাব। ঠিক আছে, চলো। অর্থাৎ ইভেন্টস অফ রিপ্রোডাকশন, অর্থাৎ events of reproduction। অর্থাৎ রিপ্রোডাকশন কয়েকটা ইভেন্ট আছে, অর্থাৎ গ্যামেট তৈরি অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হওয়া থেকে একটা বাচ্চা ডেলিভারি হওয়া পর্যন্ত কটা স্টেপ আছে, সেই স্টেপগুলো সম্বন্ধে জান। ঠিক আছে, প্রথম হচ্ছে যে প্রসেসটা হচ্ছে গ্যামেটোজেনেসিস। প্রথম হচ্ছে প্রসেসটা হচ্ছে গ্যামেটোজেনেসিস। আচ্ছা, গ্যামেটোজেনেসিস। আচ্ছা, গ্যামেটোজেনেসিস বলতে তোমার গ্যামেট তৈরির পদ্ধতি, এইটাকে বলা হচ্ছে গ্যামেটোজেনেসিস। আর এই গ্যামেটোজেনেসিস দুটি ভাগে ভাগ আছে, একটা হচ্ছে স্পারমেটোজেনেসিস, স্পারমেটোজেনেসিস অর্থাৎ স্পার্ম তৈরির পদ্ধতি, অর্থাৎ শুক্রাণু তৈরির পদ্ধতিকে বলা যায় স্পারমেটোজেনেসিস। আর কি আছে তোমার ওজেনেসিস, 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 ওজেনেসিস। ঠিক আছে, অর্থাৎ ডিম্বাণু তৈরির পদ্ধতিকে বলা হচ্ছে আমার কি ওজেনেসিস। কীরকমভাবে সম্পন্ন হচ্ছে, গ্যামেট হয়ে গেল, এখানে স্পার্ম থেকে স্পারমেটোজেনেসিস। আচ্ছা, জেনেসিস বলতে কোনো কিছু জিনিস তৈরি হওয়া, আর স্পারমেটো বলতে স্পার্ম, ও বলতে ওভাম। ঠিক আছে, সেকেন্ডারি ওসাইট থেকে ওভাম আসছে আর কি।
আচ্ছা জেনেসিস বলে তৈরি হয়, স্পারমেটোজেনেসিস প্রসেসের সাহায্যে স্পার্ম তৈরি হয়ে গেল, ওজেনেসিস প্রসেসের সাহায্যে ওভাম তৈরি হয়ে গেল। এরপরে কি হবে, আচ্ছা স্পার্মটা কোথায় হয়, স্পার্মটা তোমার ছেলেদের মধ্যে হয়, আর ওজেনেসিসের সাহায্যে ওভামটা মেয়েদের মধ্যে হয়। ঠিক আছে, এরপরে দেখব যে এরপরে যে প্রসেসটা আছে সেটা হচ্ছে ইনসেমিনেশন। ইনসেমিনেশন ইনসেমিনেশন আচ্ছা ইনসেমিনেশনটা কি, আচ্ছা ইনসেমিনেশন হচ্ছে যে রিলিজ অফ অর্থাৎ যে বীর্যটা ছেলেদের মধ্যে যে বীর্যটা আছে ওই বীর্যটা হচ্ছে মেয়েদের অর্থাৎ ফিমেলসদের জননাঙ্গের মধ্যে পৌঁছানো অর্থাৎ ইজাকুলেট করা, এই পদ্ধতি হচ্ছে কি ইনসেমিনেশন। আচ্ছা সিমেন, আচ্ছা ছেলেদের ক্ষেত্রে যে সিমেনটা হয় বীর্য, এটাকে বলা হচ্ছে বীর্য। হ্যাঁ, এই বীর্যটা ফিমেল জেনিটাল সিস্টেমের মধ্যে, ফিমেলসদের জেনিটাল সিস্টেমের মধ্যে ইজাকুলেট করার প্রসেসটা হচ্ছে তোমার কি ইনসেমিনেশন। আচ্ছা এই সিমেনের মধ্যে কি থাকে তোমার, এই সিমেনের মধ্যে 5 থেকে 10% স্পার্ম প্রেজেন্ট থাকে, অর্থাৎ 5 থেকে 10% শুক্রাণু প্রেজেন্ট থাকে। এই প্রসেসটা কি বলছি আমরা, ইনসেমিনেশন। ঠিক আছে, আচ্ছা স্পার্ম রিলিজ হয়ে গেল কোথায়, ফিমেল জেনিটাল সিস্টেমের মধ্যে। তারপরে কি হবে, অর্থাৎ ফিমেল জেনিটাল সিস্টেম বলতে কোনটা, ভ্যাজাইনা, ভ্যাজাইনা থেকে কোথায় যাচ্ছে তোমার ইউটেরাস যাচ্ছে, ইউটেরাস থেকে কোথায় যাচ্ছে তোমার ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যাচ্ছে। যখন পড়ানো হবে এই ডিটেলসে তখন বুঝে যাবে। আচ্ছা এরপরে কি আছে, এরপরে যখন স্পার্মটা চলে গেল ফিমেলসদের জেনিটাল সিস্টেমের মধ্যে অর্থাৎ ভ্যাজাইনা থ্রু দিয়ে চলে গেল, তখন কি হবে, তখন অবশ্যই ওই স্পার্মটা ফার্টিলাইজ করার চেষ্টা করবে, ফার্টিলাইজেশন হবে তখন। ফার্টিলাইজেশন অর্থাৎ কি, এইটাকে কি বলা হচ্ছে বাংলায়, নিষেক। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে নিষেক। হ্যাঁ, আচ্ছা নিষেকে কি হলো, হ্যাঁ নিষেকে হচ্ছে তোমার একটা স্পার্ম এবং ওভাম, স্পার্ম এবং ওভাম অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটছে, এটা কি ফার্টিলাইজেশন। ঠিক আছে, এরপরে কি হচ্ছে, এরপরে হচ্ছে যেটা ফরমেশন অফ জাইগোট অর্থাৎ জাইগোট। এই যে স্পার্মটা কি এন, এখানকার ক্রোমোজোম সংখ্যা কত এন, আর এখানে ক্রোমোজোম সংখ্যা এন। আচ্ছা এটা হ্যাপ্লয়েড আছে, এটা হ্যাপ্লয়েড আছে। এর ফলে কি তৈরি হবে, এই যে স্পার্ম এবং ওভামের পর মানে যখন মিলিত হয়ে যাবে এরপরে কি তৈরি হবে তোমার জাইগোট তৈরি হবে, অর্থাৎ কি ফরমেশন অফ জাইগোট। ফরমেশন অফ জাইগোট, ফরমেশন অফ জাইগোট, জাইগোট তৈরি হবে। ঠিক আছে, এবারটি যখন জাইগোটটা তৈরি হয়ে গেল এরপরে কি হবে, এরপরে হচ্ছে ওই জাইগোটটাকে ইউটেরাসের মধ্যে, ফিমেলসদের ইউটেরাসের মধ্যে অর্থাৎ ফিমেলসদের মহিলাদের জরায়ুর মধ্যে রোপণ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ ইমপ্ল্যান্টেশন, ইমপ্ল্যান্টেশন, ইমপ্ল্যান্টেশন। কোনটাকে রোপণ করবে তোমার, ওই জাইগোটটাকে রোপণ করবে, ওই জাইগোটটাকে রোপণ করবে। এরপরে কি হচ্ছে তোমার, আচ্ছা ইমপ্ল্যান্টেশন, এরপরে হচ্ছে যে জাইগোটটা তোমার রোপণ হচ্ছে সেটা কি হচ্ছে তোমার, এবারটি হচ্ছে তোমার পার্চুরেশন হবে। অর্থাৎ পার্চুরেশন বলতে তোমার ডেলিভারি হবে, যে অর্থাৎ প্রসব হবে। হ্যাঁ, যেটা এর মধ্যে জরায়ুর মধ্যে যেটা রোপণ হয়ে গেল
অর্থাৎ যে ভ্রূণটা তৈরি হলো সেটা ইমপ্ল্যান্টেশন হয়ে গেল কোথায়? ইউটেরাস অর্থাৎ জরায়ুর মধ্যে, জরায়ুর মধ্যে। জরায়ুর মধ্যে। আচ্ছা, যখন জরায়ুর মধ্যে রোপণ হয়ে গেল তখন তোমার কি গঠন করছে? একটা ব্লাস্টোসিস্ট গঠন করছে, ঠিক আছে। তারপরে কি হচ্ছে তোমার? তারপরে তোমার থ্রু সার্ভাইকাল ক্যানাল অর্থাৎ সার্ভিক্স এবং ভ্যাজাইনার দ্বারা এটা প্রসব হয়ে যাবে, ওই বাচ্চাটা অর্থাৎ ওই ভ্রূণটা প্রসব হয়ে যাবে। আচ্ছা, এর আগে যে পিরিয়ডটা চলতে থাকে অর্থাৎ যতদিন পর্যন্ত ওই ফার্টিলাইজেশন হয়ে গেল, ফার্টিলাইজেশন থেকে এই পার্চুরেশন পর্যন্ত, ফার্টিলাইজেশন থেকে পার্চুরেশন অর্থাৎ এই প্রসেসটা চলতে থাকে প্রায় 9 মাস 10 দিন। টেন ইয়ার্স, 9 মাস 10 দিন, ঠিক আছে। 9 মাস 10 দিন চলতে থাকে এই প্রসেসটা। আচ্ছা, যখনই পার্চুরেশন বলতে কি তোমার ডেলিভারি অফ বেবি অর্থাৎ বাচ্চার প্রসব হওয়া। ঠিক আছে। যখন নিষিক্ত হয়ে গেল, নিষিক্ত হয়ে যাওয়ার পর এই ডেলিভারি পর্যন্ত এই সময় লাগে কতটা? 9 মাস 10 দিন, ঠিক আছে। এরপরে যে আমরা দেখব এক একটা ডিটেলসে পড়বো, এতগুলো ইভেন্টস আমাদের মানুষের জননের ক্ষেত্রে এতগুলো ইভেন্টস হচ্ছে, এতগুলো ঘটনাটা আমাদের ঘটছে। এরপরে দেখব আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে প্রাইমারি সেক্স অর্গান কোনটা, সেকেন্ডারি সেক্স অর্গান কোনটা, আর এক্সটার্নাল জেনিটাল সিস্টেম, জেনিটাল অর্গান কোনটা অর্থাৎ বহিস্থ জননাঙ্গ কোনটা সেটা দেখব, ঠিক আছে। চলো চলো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। মেল reproductive system। আচ্ছা, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে কি কি আছে? মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে আছে তোমার প্রাইমারি সেক্স অর্গান, প্রাইমারি সেক্স অর্গান অর্থাৎ মুখ্য জননাঙ্গ, মুখ্য জননাঙ্গ, ঠিক আছে। আর কি আছে তোমার? সেকেন্ডারি সেক্স অর্গান, গৌণ জননাঙ্গ, আর কি আছে? আর হচ্ছে এক্সটার্নাল জেনিটাল অর্গান অর্থাৎ বহিস্থ জননাঙ্গ, অর্থাৎ বাইরের দিক থেকে আমরা যেটা দেখতে পাই, বহিস্থ জননাঙ্গ, ঠিক আছে। আচ্ছা, প্রাইমারি সেক্স অর্গান অর্থাৎ মুখ্য জননাঙ্গের মধ্যে কি পড়ে? মুখ্য জননাঙ্গের মধ্যে টেস্টিস, ছেলেদের ক্ষেত্রে কি আছে তোমার? টেস্টিস অর্থাৎ শুক্রাশয়। আচ্ছা, এই টেস্টিসের নাম্বার কটা? এই টেস্টিসের নাম্বার দুটো, 2 in নাম্বার, সংখ্যায় এরা দুটো, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডারি সেক্স অর্গান কি কি আছে? সেকেন্ডারি সেক্স অর্গান রেটি টেস্টিস আছে, রেটি টেস্টিস। আর কি আছে? রেটি টেস্টিসের পর এপিডিডাইমিস, এটা রেটি টেস্টিস, বাংলাতেও একে বলা হচ্ছে তোমার রেটি টেস্টিস।
রেটিটেস্টিস, এপিডিডাইমিস, এপিডিডাইমিস। আর কি আছে? ভাস এফারেন্সিয়া, অর্থাৎ ভাস এফারেন্স। আর কি আছে? ভাস ডিফারেন্স। ঠিক আছে, ভাস ডিফারেন্স। এছাড়া আর কি আছে তোমার? ইজাকুলেটরি ডাক্ট, অর্থাৎ নিক্ষেপণ নালী। ইজাকুলেটরি ডাক্ট অর্থাৎ নিক্ষেপণ নালী। ঠিক আছে। আর বহিস্থ জননাঙ্গ বলতে অর্থাৎ এক্সটার্নাল জেনিটাল অর্গান, এটা কি আছে? এইটা হচ্ছে আমরা বাইরের দিক থেকে কি দেখতে পাই ছেলেদের? পেনিস, অর্থাৎ এটাকে কি বলা হয়? শিশ্ন বা এটা লিঙ্গ। আর কি আছে? স্ক্রোটাম, অর্থাৎ যে থলিটার মধ্যে ওই টেস্টিস অবস্থিত, সেই থলিটাকে কি বলছি আমরা? স্ক্রোটাম। ঠিক আছে। আর এই পেনিস থেকেই নির্গত কি হয়? সিমেন নির্গত হয় এই পেনিস থেকে। অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে মূত্রনালী, ছেলেদের ক্ষেত্রে তোমার যে পথ দিয়ে তোমার মূত্র নির্গত হয়, সেই পথ দিয়ে তোমার সিমেনে অর্থাৎ বীর্যও নির্গত হয়। ঠিক আছে। আর কিন্তু মেয়েদের ক্ষেত্রে মূত্রনালী এবং জনননালী দুটো আলাদা, এটাই তফাৎ। এছাড়া আরও আছে অ্যাক্সেসরি সেক্স অর্গান, অর্থাৎ আনুষঙ্গিক কোষাঙ্গ, আনুষঙ্গিক জননাঙ্গ, অ্যাক্সেসরি সেক্স অর্গান। এটা এইখানে লিখছি, অ্যাক্সেসরি সেক্স অর্গান। অ্যাক্সেসরি সেক্স অর্গান। অ্যাক্সেসরি সেক্স অর্গানের বলতে কি কি আছে? সেমিনাল ভেসিকল আছে, সেমিনাল ভেসিকল, বাংলাতেও একে বলা হয় সেমিনাল ভেসিকলই বলা হয়। ঠিক আছে, সেমিনাল। আর কি আছে? প্রস্টেট গ্ল্যান্ড, অর্থাৎ প্রস্টেট গ্রন্থি। ঠিক আছে, প্রস্টেট গ্ল্যান্ড। প্রস্টেট গ্ল্যান্ড অর্থাৎ প্রস্টেট গ্রন্থি। ঠিক আছে। আর কি আছে? কাউপার্স গ্ল্যান্ড, অর্থাৎ কাউপার্স গ্রন্থি। ঠিক আছে। আচ্ছা, এইটা মিশে গেল। ঠিক আছে। আচ্ছা, এরপরে এগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে পড়বো, যে টেস্টিস সম্বন্ধে পড়বো। তারপরে রেটি টেস্টিস কোনটা, এপিডিডাইমিস কোনটা, ভাষা ডিফারেন্সিয়া, ভাষা ডিফারেন্সিয়া, ইজাকুলেটরি ডাক্ট কোনটা, তারপরে এগুলো সম্বন্ধে পড়বো, তারপর এটার সম্বন্ধে পড়বো। ঠিক আছে। এখন তারপরে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কোন কোন অর্গানসগুলো আছে সেটা আগে দেখে নিই, তারপরে টেস্টিস সম্বন্ধে পড়বো। ঠিক আছে, চলো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আচ্ছা, ফিমেলস রিপ্রোডাক্টিভ সিস্টেম।
ফিমেলস রিপ্রোডাক্টিভ সিস্টেম বলতে এখানেও কি দেখতে পাবো আমরা, প্রাইমারি সেক্স অর্গান দেখতে পারবো, সেকেন্ডারি সেক্স অর্গান দেখতে পারবো, আর কি দেখতে পাবো, ফিমেল এক্সটার্নাল জেনিটাল অর্গান অর্থাৎ বহিস্থ জননাঙ্গ। ঠিক আছে, এক্সটার্নাল জেনিটাল অর্গান। প্রাইমারি সেক্স অর্গান, সেক্স অর্গান অর্থাৎ মুখ্য জননাঙ্গ, মুখ্য জনন। ঠিক আছে, আর কি সেকেন্ডারি সেক্স অর্গান, সেকেন্ডারি সেক্স অর্গান। ঠিক আছে, সেকেন্ডারি সেক্স অর্গান অর্থাৎ গৌণ জননাঙ্গ, গৌণ জনন অঙ্গ। ঠিক আছে, এছাড়া আর কি দেখতে পাবো আমরা, এক্সটার্নাল জেনিটাল অর্গান, এক্সটার্নাল জেনিটাল অর্গান অর্থাৎ বহিস্থ জননাঙ্গ, বহিস্থ জননাঙ্গ অর্থাৎ বাইরের দিক থেকে যেগুলো আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা প্রাইমারি সেক্স অর্গান বলতে মেয়েদের ক্ষেত্রে কি হয়, ওভারি, ডিম্বাশয়, ওভারি, ডিম্বাশয়। এটার স্ট্রাকচারও দেখবো আমরা কি কি আছে না আছে, এর মধ্যে কতগুলো ওভারিয়ান ফলিকলস আছে, কর্পাস লিউটিয়াম আছে। ঠিক আছে, আর সেকেন্ডারি সেক্স অর্গান বলতে কি কি আছে, সেকেন্ডারি সেক্স অর্গান বলতে আমাদের ইউটেরাস আছে, ফ্যালোপিয়ান টিউব আছে, সার্ভিক্স আছে, তারপর তোমার ব্রেস্ট আছে, ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, টিউব, অ্যাম্পুলা, সার্ভিক্স। ঠিক আছে, আচ্ছা বহিস্থ এক্সটার্নাল জেনিটাল অর্গান বলতে কি কি আছে, এখানে কি কি দেখতে পাবো আমরা, মন্স পিউবিস দেখতে পাবো, লেবিয়া মেজোরা দেখতে পাবো, লেবিয়া মাইনোরা দেখতে পাবো, ক্লিটোরিস দেখতে পাবো, আর কি দেখতে পাবো আমরা, হাইমেন দেখতে পাবো, মন্স পিউবিস, মন্স পিউবিস, তারপর আর কি লেবিয়া মেজোরা, লেবিয়া মেজোরা, আর কি দেখতে পাবো আমরা, লেবিয়া মাইনোরা দেখতে পাবো, মাইনোরা। ঠিক আছে, আর কি দেখতে পাবো আমরা, ক্লিটোরিস দেখতে পাবো, ক্লিটোরিস দেখতে পাবো, আর কি দেখতে পাবো আমরা, হাইমেন নামক ছিদ্র দেখতে পাবো, হাইমেন নামক পর্দা। ঠিক আছে, আর কি দেখতে পাবো, আর ভ্যাজাইনা। ঠিক আছে, যখন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যখন পড়ানো হবে, হ্যাঁ এগুলো ডিটেলসে আমরা পড়ব, ইউটেরাস কোনটা, ফ্যালোপিয়ান টিপ কোনটা, অ্যাম্পুলা কোনটা, সার্ভিক্স কোনটা, এখানে ভ্যাজাইনা কোনটা, হাইমেন কোনটা, ক্লিটোরিস কোনটা, লেবিয়া মাইনোরা, লেবিয়া মেজোরা, মন্স পিউবিস কোনটা, সেটা ডিটেলসে দেখব। ঠিক আছে, এখন আমরা দেখব যে শুক্রাশয়ের একটা প্রস্থচ্ছেদ সম্বন্ধে আমরা দেখব, যে শুক্রাশয় ট্রান্সভার্স সেকশন অফ টেস্টিস দেখব, যে শুক্রাশয়ের মধ্যে কী কী আছে অর্থাৎ টেস্টিসের মধ্যে কী কী আছে সেইটা দেখব। ঠিক আছে, চলো টেস্টিস সম্বন্ধে আগে দেখে নিই যে টেস্টিস সম্বন্ধে কী কী আছে। টেস্টিস, টেস্টিস অর্থাৎ শুক্রাশয়, শুক্রাশয়। ঠিক আছে, আচ্ছা টেস্টিসের অবস্থান বা লোকেশনটা কোথায়, লোকেশন, হ্যাঁ এইটা হচ্ছে লোকেশনটা হচ্ছে স্ক্রোটাম নামক থলির ভিতরে অবস্থিত। হ্যাঁ স্ক্রোটাম, ইনসাইড
স্ক্রোটাম, অর্থাৎ এটা কি লিখবে তাহলে বাংলাতে? স্ক্রোটাম নামক থলির ভিতরে অবস্থিত। আচ্ছা, টেস্টিসটা হ্যাঁ আমাদের উদরগহ্বরের নিচে অবস্থিত, অর্থাৎ যে তলপেটের নিচে অবস্থিত। বোঝা গেল? টেস্টিস অর্থাৎ শুক্রাশয় উদরগহ্বরের নিচে অবস্থিত। আউটসাইড অ্যাবডোমিনাল ক্যাভিটি, অ্যাবডোমিনাল ক্যাভিটি অর্থাৎ উদরগহ্বরের নিচে অবস্থিত। উদরগহ্বরের নিচে অবস্থিত। এর কারণ আছে, কেন উদরগহ্বরের নিচে অবস্থিত হয়? ঠিক আছে, বলছি, শোনো ভালোভাবে। যখন আমাদের স্পার্মকে তৈরি করার জন্য, অর্থাৎ শুক্রাণুকে তৈরি করার জন্য মিনিমাম একটা আদর্শ টেম্পারেচার, সেটা লাগে হচ্ছে তোমার 33 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 33 ডিগ্রি সেন্টিগ্রেডে স্পার্ম তৈরি হয় ভালোভাবে। ঠিক আছে, যখন এবারটি আর আমাদের বডির টেম্পারেচার কত? 38 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রায় 38 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, যখন আমাদের স্পার্ম তৈরি হয় তখন এই সেন্টিগ্রেড হলে ভালো হয়, কিন্তু আমাদের বডির টেম্পারেচার এটা, আর ওই জন্য এটা আমাদের অর্থাৎ উদরগহ্বরের বাইরে অবস্থিত, যাতে টেম্পারেচারটা অতটা যাতে এর থেকে কমে যায় 33 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝা গেল? হ্যাঁ, ওই জন্য 33 ডিগ্রি সেন্টিগ্রেড, যাতে স্পার্ম প্রোডাকশানটা খুবই ভালোভাবে হয়। এক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যেমন শীতকালে টেম্পারেচার খুবই কম থাকে, অর্থাৎ আমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তখন কি হয়, যে স্ক্রোটাম নামক থলিটা উদরগহ্বরের উপরের দিকে চলে আসে, উদরগহ্বরের কাছাকাছি লেগে যায়, অর্থাৎ তখন স্ক্রোটাম নামক থলিটা তখন চুপসে যায় আর কি। আর গ্রীষ্মকালে এটা তখন বেড়ে যায় আর কি। বুঝা গেল? অর্থাৎ কেন এটা? অর্থাৎ শুক্রাণু তৈরি হওয়ার একটা আদর্শ তাপমাত্রা আছে, যার জন্য আছে এই তাপমাত্রা শুক্রাণু তৈরি হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে আসল কারণ। এরপরে আমরা দেখব যে স্ক্রোটাম আর টেস্টিস, এইটা দেখবো অবশ্য। ঠিক আছে, এটা সাপোজ ধরে নাও এটা স্ক্রোটাম, এর মধ্যে অবস্থিত দুটো থলি, যেটা কিনা এটাকে কি আমরা বলছি? এটা টেস্টিস অর্থাৎ শুক্রাশয়। ঠিক আছে, আর এটা স্ক্রোটাম নামক থলি, ঠিক আছে। আর যেটার সাহায্যে এই টেস্টিসটা স্ক্রোটাম নামক থলির সাহায্যে যেটার সাহায্যে কানেকশান আছে, এই যে এটাকে আমরা বলছি গুবারনাকুলাম। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি? গুবারনাকুলাম। ঠিক আছে, আচ্ছা, একটা টেস্টিস এইরকম টাইপের আছে, ধরালো এইরকম আছে, এইরকম একটা টেস্টিস আছে, অ্যাড সেকশন এইরকমভাবে কাটবো, এরকমভাবে কেটে দেখবো ওই টেস্টিসের মধ্যে কী কী আছে। ঠিক আছে, চলো একটা টেস্টিস, হ্যাঁ এইটা একটা টেস্টিস। ঠিক আছে, আচ্ছা এইটা ওই স্ক্রোটাম নামক থলি, আর এইটা হচ্ছে তোমার গুবারনাকুলাম, এর সাহায্যে কানেকশন আছে, ঠিক আছে। আচ্ছা, এই টেস্টিসের মোট 3টা স্তর আছে। আচ্ছা, এই টোটাল 2টা হলো। ঠিক আছে, এছাড়া আরও একটা স্তর আছে যেটা ভালোভাবে দেখা যায়নি অবশ্য,
তবুও আমি করছি অবশ্য। এই টেস্টিসের মধ্যে প্রায় 200 থেকে 250টা এইরকম লোবিউল আছে, যেগুলোকে আমরা বলছি কি টেস্টিকিউলার লোবিউল। টেস্টিকিউলার লোবিউল আছে, এগুলাকে কি বলছি আমরা? টেস্টিকিউলার লোবিউল। এগুলা কি টেস্টিকিউলার লোবিউল, ঠিক আছে। আর এর গায়ে ঠিক কি আছে? এর গায়ে ওই সব থেকে এর গায়ে এইরকমভাবে উঠে যাচ্ছে, সব থেকে ভিতরের স্তরটা, অর্থাৎ টিউনিকা ভ্যাজাইনালিস। তিনটা স্তর হলো, 1টা 2টো 3টে, ঠিক আছে। এইরকম 200 থেকে 250টি টেস্টিকিউলার লোবিউলস আছে। আর প্রত্যেকটা লোবিউলসের মধ্যে কুণ্ডলীকৃত সেমিনিফেরাস টিবিউলস আছে, অর্থাৎ শুক্রাণু উৎপাদন নালিকা আছে, ঠিক আছে। প্রত্যেকটা টিবিউলসের মধ্যে শুক্রাণু উৎপাদন নালিকা আছে। এই যে 1টা 2টো 3টে, 3টে করে প্রায় 1টা 2টো 3টে, 1টা 2টো 3টে, 1টা প্রায় 2টো থেকে 3টে করে শুক্রাণু উৎপাদক নালিকা। এটাকে আমরা কি বলছি? এগুলোকে আমরা কি বলছি? সেমিনিফেরাস টিবিউল। আচ্ছা, এটাকে আমরা কি বলছি? সেমিনিফেরাস টিবিউল। সেমিনিফেরাস টিবিউল, সেমিনিফেরাস নালিকা বা শুক্রাণু উৎপাদক নালিকা, ঠিক আছে। আর এই শুক্রাণু উৎপাদক নালিকাগুলি মিলিত হয়ে তোমার কি গঠন করছে? যেটা গঠন করছে এইরকম প্যাঁচালো অংশ, এটাকে আমরা কি বলছি? আমরা রেটি টেস্টিস, ঠিক আছে। আবার এই রেটি টেস্টিসটা এখান থেকে রেটি টেস্টিস নির্গত হয়ে, আচ্ছা এইখান থেকে তোমার ভাষা ইফারেন্সে উৎপন্ন হয়েছে, এখান থেকে রেটি টেস্টিসটা নির্গত হয়ে, এখান থেকে রেটি টেস্টিসটা নির্গত হয়ে, এখান থেকে রেটি টেস্টিসটা নির্গত হয়ে কি তৈরি করছে? এখান থেকে রেটি টেস্টিস নির্গত হয়ে কি, এটা কি হচ্ছে? এপিডিডাইমিস। এপিডিডাইমিস, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে এই পার্টটা কি আছে তোমার? এখান থেকে এই পার্টটা আছে ভাস ডিফারেন্স। ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের একটা মোটামুটিভাবে একটা টেস্টিসের স্ট্রাকচার। অর্থাৎ একটা শুক্রাশয় এইরকম গোল আছে, হ্যাঁ। এইটাকে যদি এইরকমভাবে কাটি, যে সেকশনটা পাবো, অর্থাৎ এই পৃষ্ঠদেশে যে সেকশনটা পাবো ওইটা হচ্ছে এই সেকশন। এইরকমভাবে কাটি, এটা হচ্ছে এইরকম একটা সেকশন পাবো, ঠিক আছে। আচ্ছা, এর সম্বন্ধে যে আরও যে কোনটা কি কোনটা না কি এর সম্বন্ধে ডিটেলসে পরের যে ভিডিওটা আপলোড হবে সেটাতে আলোচনা করা হবে, পরেরটাতে আলোচনা করা হবে, ঠিক আছে। আজকে মোটামুটি এতটাই থাক। আর এর সম্বন্ধে যা যা কোশ্চেন আছে, যা যা কোয়ারি আছে, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে, তাহলে প্রত্যেকটা পার্ট যতগুলো আপলোড হতে থাকবে, তাহলে প্রত্যেকটা পার্ট তাহলে মজা লাগবে অবশ্যই, হ্যাঁ, তাহলে ভালো লাগবে অবশ্যই। নাহলে সিরিয়াল বাই সিরিয়াল না দেখলে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আরেকটা কথা বলছি যে ক্লাস 12-এর ক্ষেত্রে যেটা বলছি, যেগুলো বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো আগে শেষ করে দেবো, ঠিক আছে। আজকে এতটাই, বাকিটা পরের ভিডিওতে আপলোড করা হবে, ঠিক আছে।